প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব। তো শুরুতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বল কাকে বলে। বল নিশ্চয়ই তোমরা জানো যে বল হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চাই, বা গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে বা করতে চাই, তো সেই জিনিসটির নামই হচ্ছে বল। এটা জানো তো নাকি সবাই? জানো বলের সংজ্ঞাটা? জি যে যা স্যার। যা কি করে, কোন স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে কি করতে চাই, গতিশীল করতে চাই বা গতিশীল করে, অথবা গতিশীল যে বস্তুটা আছে সেই গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে বা করতে চাই। তো যা ক্রিয়া করে এই যে এই রাশিগুলোর পরিবর্তন করা হয়, যে গতির দিক পরিবর্তন করানো যায় বা স্থির বস্তুকে গতিশীল করানো যায়, সেই জিনিসটিকে বলা হচ্ছে তোমার বল। তো পৃথিবীতে অনেক প্রকারের বল আছে, হ্যাঁ, অনেক প্রকারের বল আছে। তো বিজ্ঞানীরা একমত হয়েছেন যে তোমার পৃথিবীতে তোমার মোট 4টি মৌলিক বল আছে। এখন মৌলিক বলটা কাকে বলে? মৌলিক বল হচ্ছে যে যে বলগুলো হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে যে বল অন্যান্য বলের উপরে নির্ভর করে না, বরং অন্যান্য বলগুলো এই মৌলিক এই বলগুলোর উপরে নির্ভর করে, অর্থাৎ এই বলগুলো থেকে অন্যান্য বলগুলো উৎপন্ন হয়। তো সেই বলগুলোকে বলা হয় তোমার মৌলিক বল। তো পৃথিবীতে মোট 4 প্রকারের মৌলিক বল আছে। তাহলে বলের সংখ্যাটা দেখবে 1 মার্কের জন্য, অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন। মৌলিক বলের সংখ্যাটা দেখবে, 1 মার্কের প্রশ্ন, জ্ঞানমূলক। আচ্ছা, এবারে আমরা যে মৌলিক বলগুলো পড়বো তার প্রথম যে মৌলিক বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষ বল সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া আছে না? মুজাহিদুল ইসলাম আপন, মহাকর্ষ বল ওই যে নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ বল কার ক্ষেত্রে প্রযোজ্য বলো তো? দুটি বস্তুর ভরের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? দুটি বস্তুর ভরের মধ্যে যে জি বল স্যার। কাজ করে সেই বলটার নামই হচ্ছে মহাকর্ষ বল। তো সেই মহাকর্ষ বলটা আমরা কোন সূত্রের মাধ্যম দিয়ে আমরা সেই মহাকর্ষ বলের মানটা বের করি? নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে। এই যে F = G m1 m2 ডিভাইডেড r², এটা তো জানা আছে সবার, তাই না? নিউটনের মহাকর্ষ সূত্র জি স্যার। জি আমাদের স্যার। ফার্স্ট পার্টেও জি আছে, স্যার। জি স্যার। আমাদের আছে, এটা আমি পরে পড়াবো। আচ্ছা, এখন এই মহাকর্ষ বলের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে, অথবা বহুপদী সমাপ্তি সূচক তোমার এমসিকিউ তে এগুলো আসে। তো প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যে এই বল কাজ করে, দুটি বস্তুর মধ্যে এই বলটা কাজ করে। আচ্ছা, এই বলের তোমার সর্বদা হচ্ছে আকর্ষণ ধর্মী। এই বলের প্রকৃতিটা কি? আকর্ষণ ধর্মী। 3 নাম্বার যে বৈশিষ্ট্য, এই বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। যেমন আমাদের এই পৃথিবী জগতে কিন্তু যে দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে, মহাকর্ষ বলটা, এই মহাকর্ষ বলটা কিন্তু অনেক দুর্বল, কেননা এই বলের কারণে কিন্তু কোনো বস্তু পরস্পরের দিকে সরণ হয় না। আবার তোমার কিন্তু সৌরজগতে কিন্তু এই বলটা বেশ কার্যকর, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বস্তুগুলো আছে, সচরাচর আমরা যে বস্তুগুলো দেখি এগুলো তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু। তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু বিবেচনার ক্ষেত্রে তোমার এই বলটা অত্যন্ত দুর্বল বল, কিন্তু সৌরজগতের ক্ষেত্রে কিন্তু এটা আবার কার্যকর বল। কেন? সৌরজগতের ক্ষেত্রে এই গ্রহ নক্ষত্রগুলোর যে ভর, এগুলো কিন্তু অনেক বড়, বিশাল ভর। তো যার জন্য এই বৃহৎ যে ভরগুলো আছে, এই ভরগুলোর ক্ষেত্রে মহাকর্ষ বল আবার শক্তিশালী বল। ঠিক আছে? তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবী জগতে যে আমরা এই বস্তুগুলো দেখি আমাদের ভূপৃষ্ঠে, সেইগুলোর ক্ষেত্রে বলটা অত্যন্ত দুর্বল বল। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে কিন্তু এই বলটাই হচ্ছে কার্যকর বল, এবং এই বলের কারণে কিন্তু গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে কিন্তু একটা সাম্যাবস্থা বিরাজ করছে। 4 নাম্বার যে বৈশিষ্ট্য, এই বলটা, বলের পাল্লা হচ্ছে অসীম। আচ্ছা, পাল্লা বলতে কি বোঝানো হয় সাইফুল ইসলাম? পাল্লা বলতে কি বোঝানো হয় বলো তো? পাল্লা কথাটার অর্থ কি? কার্যকারিতার সীমা। হ্যাঁ, পাল্লা বলতে আসলে দূরত্ব বোঝানো হয়। যে এই যে দুটি বস্তু বলা হলো না, এই যে একটা বস্তু m1 আর একটা m2, এই দুটি বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, এই যে আর, এই আর মানে অনেক বেশি হলেও এদের মধ্যে কি কাজ করে? একটা মহাকর্ষ বল কাজ করে। কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষ বলের মানটা আবার কি হয়ে যায়? বর্গের ব্যস্তানুপাতে কমে যায়। এই যে 1/r², জি স্যার। তাহলে বর্গের ব্যস্তানুপাতে কমে যাবে, কিন্তু এই বলটা থিওরিটিক্যালি অনেক দূর পর্যন্ত কাজ করে। তো অনেক দূরত্বকে আমরা নর্মালি ফিজিক্সের ভাষায় পাল্লা বলি। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে এই বলের পাল্লা হচ্ছে অসীম। আচ্ছা, গুরুত্বপূর্ণ 5 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এই বলের মান মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না। আচ্ছা বলো তো, এই যে সমীকরণে দুটি বস্তুকে m1 আর m2, দুটি বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে বিভিন্ন মাধ্যমে যদি নিয়ে যাওয়া হয়, মাধ্যম যদি চেঞ্জ করা হয়, তাহলে তো ভরের কোনো পরিবর্তন হবে না। ওই একই ভরের দুটি বস্তুকে নিয়ে যাচ্ছে সেম দূরত্বে রেখে। আচ্ছা, তো যেহেতু ভরের পরিবর্তন হচ্ছে না, আবার দূরত্বেরও পরিবর্তন হচ্ছে না, কিন্তু মাধ্যম পরিবর্তন করছে তোমরা। তো মাধ্যম পরিবর্তন করলে বলতো, এই যে এখানে যে ধ্রুবকটা দেখা যাচ্ছে জি, এই জি ধ্রুবকের নাম কি, কে বলতে পারবে? জি এর, মহাকর্ষীয় ধ্রুবক স্যার। মহাকর্ষ ধ্রুবক স্যার। মহাকর্ষ মহাকর্ষ ধ্রুবক। ধ্রুবক স্যার। মহাকর্ষীয় ধ্রুবক স্যার। হ্যাঁ, মহাকর্ষের ধ্রুবক, কিন্তু পুরো পুরো নামটা বলো, পুরো আরেকটা কথা আছে তার পূর্বে।
মহাকর্ষীয় ধ্রুবক অবশ্যই, কিন্তু ওই পূর্বের আরেকটা, সার্বজনীন মহাকর্ষীয়, হ্যাঁ সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন কথাটা সাধারণত সার্বজনীন বলা মহাকর্ষীয়। হয় না। এখন সার্বজনীনটা কেন বলা হলো বলো তো? সার্বজনীনটা বলা হলো এই জন্য স্যার যে, সব জায়গায় হ্যাঁ মাধ্যম চেঞ্জ করলে তোমার এই জি এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু মাধ্যম চেঞ্জ করলে জি এর মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ভরের দুটি বস্তুকে নির্দিষ্ট দূরত্বে রেখে বিভিন্ন মাধ্যমে নিয়ে গেলে বলের মানের কি কোনো পরিবর্তন হবে না। এর জন্য দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য লেখা হয়েছে যে এ বলের মান মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? মাধ্যমের উপরে নির্ভর করে না। ক্লিয়ার এই বাক্যটা? জি স্যার। আচ্ছা, আর জি স্যার। লাস্ট অন আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার এই যে দুটি বস্তুর মধ্যে, এই যে M1 আর M2 বস্তুর মধ্যে যে এই মহাকর্ষ বলটা কার্যকর হচ্ছে, উৎপন্ন হচ্ছে, নিশ্চয়ই এই দুটি বস্তুর মধ্যে একটা কণার বিনিময় হয়। তো সেই কণাটার বিজ্ঞানীরা নামকরণ করেছেন তোমার গ্রাভিটন। যদিও বিজ্ঞানীরা একটা আইডিয়া করেছে, বাট এটার কিন্তু পরীক্ষামূলক এখনো কোনো প্রমাণ বা প্রুফ হয় নাই, কিন্তু তারা মানে আইডিয়া করেছেন। এবার সেই আইডিয়াটাই তোমরা মনে রাখবে যে তোমার দুটি বস্তুর মধ্যে কি কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বলটা কার্যকর হয় বা উৎপন্ন হয়, সেটা হচ্ছে গ্রাভিটন। গ্রাভিটন কণা। গ্রাভিটন। তাহলে এটা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে দুটি বস্তুর মধ্যে কোন কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল উৎপন্ন হয় বা কার্যকর হয়। তাহলে গ্রাভিটন, GRAVITON, গ্রাভিটন। আচ্ছা, এখন এখান থেকে বলো তো এই যে বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিলাম, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? দেখো, 1 নম্বর প্রশ্ন হতে পারে যে তোমার মহাকর্ষ বলের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে এই কয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে দিলে তুমি 2-2 পেয়ে যাবে। এই জন্য আমি লিখে দিয়েছি তোমাদের বই থেকে সামারি করে, আমি এখানে পয়েন্ট করে লিখে দিয়েছি। আচ্ছা, এটা একটা প্রশ্ন হতে পারে অনুধাবনমূলক 2 মার্কের। আর এমসিকিউ প্রশ্ন হিসেবে আসতে পারে যে মহাকর্ষ বলের ক্ষেত্রে রোমান সংখ্যা যে এমসিকিউ আছে সেগুলো দিয়ে বলা হতে পারে যে মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে। তারপরে বলা হলো যে মহাকর্ষ বলে পাল্লা সসীম। আর 3 নাম্বার বলা হলো যে এই বল মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না। তাহলে স্যার 1 ও 3। 1 ও 3, 2 কেন হলো না, হয় নাই? 2 সঠিক হলো না কেন? স্যার পাল্লা হচ্ছে অসীম স্যার। পাল্লা হচ্ছে অসীম স্যার। হ্যাঁ, পাল্লাটা হচ্ছে সসীম না অসীম। তাহলে এই যে এই পয়েন্টগুলো যদি মনে রাখো, তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। তাহলে পয়েন্টগুলো সুন্দর করে মাথায় রাখবে, ঠিক আছে? এই তাহলে 1 নাম্বার যে তোমার মৌলিক বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। 2 নাম্বার যে মৌলিক বল সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক নাম থেকে কি বোঝানো হচ্ছে এখানে বলো তো? তড়িৎ আর কি আছে এর মধ্যে? চৌম্বক আছে। চুম্বক ক্ষেত্র। তোমরা চৌম্বক কি জানো ক্ষেত্র যে স্যার। একটা স্থির আধান, তোমরা 9 10 পড়েছো, যে একটা স্থির আধানের মধ্যে কি বল কাজ করে বলো তো? দুটি স্থির আধানের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বল। এটা তড়িৎ চুম্বক বল কাজ করে স্যার। না, স্থির আধানের মধ্যে তড়িৎ চৌম্বক বল না, স্থির আধানের মধ্যে স্থির তড়িৎ বল কাজ করে। কে যেন বললো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, দুটি স্থির আধানের মধ্যে তড়িৎ বল কাজ করে, মানে স্থির তড়িৎ বল। যেহেতু স্থির আছে এজন্য এটাকে বলে স্থির তড়িৎ বল। কেননা একটা স্থির আধান তার চারপাশে শুধু তড়িৎ ক্ষেত্র তৈরি করে। এটা আমরা সেকেন্ড পার্টে পড়াবো। এইগুলো কি বললাম? একটি স্থির আধান তার চারপাশে কি তৈরি করে? তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তাহলে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি দুটি স্থির আধান রাখা হয়, তাহলে এই দুটি আধানের মধ্যে যে বল কাজ করবে সেটা হচ্ছে স্থির তড়িৎ বল। তো একটা আধান যদি গতিশীল হয়, তাহলে কিন্তু এখানে দুইটা ক্ষেত্র তৈরি হয়। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। এই যে সেই জন্য এই নামটা এসছে তড়িৎ চৌম্বক। তাহলে এখন বলো তো এই তড়িৎ চৌম্বক বলটা কার ক্ষেত্রে প্রযোজ্য বলো তো? দুটি স্থির আধানের ক্ষেত্রে স্যার গতিশীল বস্তু, নাকি গতিশীল আধান। হ্যাঁ, বড় বস্তু তড়িতের বলবো ক্ষেত্রে। না, আধান বলো, গতিশীল আধান বলবে। তাহলে তাড়িৎ চৌম্বক বলটা কিন্তু দুটি গতিশীল আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যে দুটি গতিশীল আধানের মধ্যে যে বল কাজ করে সেই বলটার নামই হচ্ছে তড়িৎ চৌম্বক বল। কেন তড়িৎ চৌম্বক? কেননা গতিশীল আধানের ক্ষেত্রে দুইটা ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র এবং তোমার চৌম্বক ক্ষেত্র। তো এই দুটা ক্ষেত্রের কারণে তোমার এখানে যে বলটা অনুভূত হয় সেটাই হচ্ছে তোমার তাড়িৎ চৌম্বক বল। আরো অনেক কথা আছে, আমরা সেকেন্ড পার্টে গিয়ে পড়াবো। আপাতত এইটুকু মনে রাখো একটু। আচ্ছা, এখন বলো তো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আমরা কোন সূত্র দিয়ে বের করি? এই সূত্রটা কার নাম কি বলো? এই সূত্রটা কার সূত্র বলো? একটা বিজ্ঞানের নাম বলো। স্যার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র স্যার। এই যে সূত্র স্যার, কুলম্বের। দুটো আধান, একটা Q1 আর Q2, এদের মধ্যে আর আচ্ছা, এখন কুলম্বের সূত্রটার ক্ষেত্রে কিছু কথা আছে। কথাটা হচ্ছে তোমরা সম্ভবত 9 10 F = C Q1 Q2 R² এইভাবে পড়েছো, তাই না? তো C = আবার ছিল, জি স্যার। হ্যাঁ, C = ছিল 1/4 π ε0।
তো 1/4πε0 এর মান ছিল ε0 হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। কে টার্মটা কিন্তু তোমাদের 9 10 এ ছিল না। আচ্ছা, এখন এই যে c = 1/4πε0 এটার মান হচ্ছে 9 × 10⁹। কিন্তু বায়ু বা শূন্য কিন্তু এখানে কে কিন্তু একটা রাশি থাকবে। হ্যাঁ, কে কে বলা হয় সেকেন্ড পার্টে আছে, এগুলো পরে পড়াবো আমরা। কে কে বলা হয় তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, দুইটা নাম আছে। এটাকে আমি কি বললাম? তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা 1, কিন্তু অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু কে এর মানটা >1। এটা এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে, বই একটা চার্ট আছে সেকেন্ড পার্টে বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে এর মান। তো এখন বলো তো, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি কে 1 হয় তাহলে তার কে এখানে লেখার প্রয়োজন নাই, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? 1/4πε0। সেটাই তোমাদের 9 10 সি দিয়ে তোমরা লিখেছিলে। তার মানে তোমাদের 9 10 যতগুলো অঙ্ক করেছো সমস্ত অঙ্কই কোন মাধ্যম বিবেচনা করে করেছো তোমরা? শূন্য মাধ্যম শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম। বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওই কে এর মানটা হচ্ছে 1 আসে, কিন্তু বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1.0005 এইরকম একটা মান আসে। তো 1.0005 মানে এটাও অ্যাপ্রক্সিমেটলি কার সমান? 1 এর সমান। এই জন্য বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কেটাকে আমরা 1 ধরি। তার মানে তোমাদের 9 10 কিন্তু অন্য মাধ্যম বিবেচনা করে অঙ্কগুলো করা হয় নাই, শুধু শূন্য মাধ্যম বিবেচনা করে অঙ্ক করা হয়েছে, এই জন্য কে ছিল না। কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু কে টার্মটা ব্যবহার করতে হবে, কেননা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে এর মান আছে, কিন্তু শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1, অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে এর মান >1। তাহলে বলো তো, মাধ্যম চেঞ্জ করা হলে, এই দুটি আধানকে মাধ্যম চেঞ্জ করা হলে একই দূরত্ব রেখে মাধ্যম চেঞ্জ করা হলে, যেহেতু কে এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বলের মান কি হবে বলো? স্যার চেঞ্জ হবে। চেঞ্জ চেঞ্জ হবে স্যার। তাহলে দেখো এই বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি কিনা, দেখো টিক চিহ্ন যে দিলাম, যে বৈশিষ্ট্যটা, যে বলের মান মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। কেন? কেননা মাধ্যম চেঞ্জ হলে কার মান চেঞ্জ হচ্ছে? কে এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কে এর মান এর চেঞ্জ মান হলে চেঞ্জ হবে আর স্যার। বলের মানটাও কি হবে? চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে কিন্তু মাধ্যম চেঞ্জ হলে বলের মান পরিবর্তন হয় না, কিন্তু তাড়িৎ-চুম্বক বলের ক্ষেত্রে মাধ্যম পরিবর্তন হলে বলের মানটা কি হয়? পরিবর্তন হয়। তাহলে ডিফারেন্সিয়েট বুঝতে পেরেছো দুটোর মধ্যে? আচ্ছা, আর বাকি যে বৈশিষ্ট্যগুলো জি আছে স্যার। এগুলো নিজেরাই বুঝতে পারবে। এতক্ষণ বলা হয়ে গেছে গতিশীল দুটি চার্জিত কণার মধ্যে বল কাজ করবে, যেটা নিয়ে এতক্ষণ কথা বলা হলো। এ বল আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে, তাই না? কেননা আধানের টাইপ আছে তো, প্লাস প্লাস আধান হলে বিকর্ষণ, মাইনাস মাইনাস আধান হলে কি? বিকর্ষণ। আর একটা প্লাস আর একটা মাইনাস হলে কি হবে? আকর্ষণ বল কাজ করে। তাহলে এটা দুটাই হতে পারে, আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। সেটা নির্ভর করবে কার উপরে? আধানের টাইপের উপরে। আচ্ছা, এরপরে এই বলের পাল্লা হচ্ছে মানে, আচ্ছা, এই বলটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল। ঠিক আছে, এই বলটা হচ্ছে মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার এই বলের পাল্লাও হচ্ছে অসীম, অর্থাৎ দুটি আধানের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্ব অনেক দূর পর্যন্ত তোমার এই বলটা কাজ করে, যার জন্য এই বলের পাল্লাও তোমার কি হবে? অসীম হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে যে এই যে দুটি চার্জিত কণার মধ্যে, এই আধানের মধ্যে এখানে কোন একটা কণার বিনিময় হয়, যে কণার বিনিময়ের কারণে তোমার এই বলটা কি হয়? কার্যকর হয়। তো সেই কণাটার নামকরণ করা হয়েছে তোমার ফোটন। তাহলে তাড়িৎ-চুম্বক বলটা কোন কণার বিনিময়ের কারণে এই বলটা কার্যকর হচ্ছে? উত্তর হচ্ছে ফোটন, PHOTON, ফোটন। তাহলে এখানে এই অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে তাড়িৎ-চুম্বক বলের বৈশিষ্ট্যগুলো লিখো। আবারও ওই যে তোমার বহুপদী সমাপ্তির সূচক এমসিকিউ প্রশ্ন আসতে পারে, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো একটু লিখবে। আবার এইভাবে আসতে পারে যে মহাকর্ষ বল এবং তাড়িৎ-চুম্বক বলের মধ্যে পার্থক্য লিখো। তাহলে লিখা যাবে না বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো, পার্থক্য সবগুলোই পার্থক্য আছে, কিন্তু কোনটা মিল আছে বলো তো? মিল কোনটা আছে? স্যার ওই যে পাল্লার ক্ষেত্রে পাল্লাটা, পাল্লাটার বাকি পাল্লা স্যার অসীম স্যার। হ্যাঁ, পাল্লাটা দুইটার ক্ষেত্রে অসীম, তাহলে দুটাই মিল আছে। আর বাকি সবগুলো কি পার্থক্য? তাহলে এগুলো পরীক্ষা এলে পারা যাবে না। এটা অনুধাবনমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। মহাকর্ষ বল এবং তাড়িৎ-চুম্বক বলের মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, এবারে দুইটা বল হয়ে গেল। 3 নাম্বার বল হচ্ছে, আচ্ছা 3 নাম্বার এবং 4 নাম্বার যে বল, এটা হচ্ছে 3 নাম্বার বলটা সবল নিউক্লিয় বল, আর 4 নাম্বার বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এই নিউক্লিয় বল, বলো তো নিউক্লিয় থেকে কি বুঝতেছো তোমরা? একটু বলো, কেমিস্ট্রিতে তো পড়েছো, বলো নিউক্লিয় মানে এই বলটা কোথায় কাজ করে? নিউক্লিয়াসের মধ্যে বলছেন। নিউক্লিয়াসের অভ্যন্তরে বল কাজ করে, নিউক্লিয়াসের অভ্যন্তরে বল কাজ করে। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে। তো যার জন্য এই সবল নিউক্লিয় বলটা তোমার মূলত এই যে প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ করে রাখে। এখন এটার কিছু অনেকগুলো কথা আছে, আমরা সেকেন্ড পার্টে গিয়ে পড়াবো, এগুলো সবই সেকেন্ড পার্টের পড়া যদিও। আচ্ছা, বলো তো নিউক্লিয়াসে
কে কে থাকে? প্রধানত কি কি কণা থাকে? প্রোটন আর নিউট্রন। স্যার প্রোটন ও নিউট্রন। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন স্যার। আরো না, ইলেকট্রন থাকে না, ইলেকট্রন নিউক্লিয়াস না, ইলেকট্রন কক্ষপথে নিউক্লিয়াসের থাকে, বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। থাকে। হ্যাঁ জি স্যার, আচ্ছা, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। হ্যাঁ আরো অনেকগুলো কণা আছে, তো সেগুলো আমরা যাব না, আমরা প্রধানত যে কণাগুলো সেটা নিয়ে বিবেচনা করবো। আচ্ছা এখন বলো তো, প্রোটনের আধান কি প্লাস না? আর নিউটনের তো কোনো আধান নাই, তো নিউটন নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। তো এখন বলো তো, প্রোটন প্রোটন প্লাস প্লাস আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে বিকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ করলে তো এই নিউক্লিয়াসটা ভেঙে যাবে, তাই না? বিকর্ষণ করলে এই নিউক্লিয়াসটা তো ভেঙে যাওয়ার কথা, কিন্তু প্রোটনে কিন্তু আবার ভরও আছে। তো ভরের কারণে এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে, তো মহাকর্ষ বলটা তো আকর্ষণ ধর্মী। কিন্তু এই প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা, ওই ভরের কারণে যে মহাকর্ষ বলটা তৈরি হচ্ছে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের চেয়ে প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা বেশি। তাহলে নিউক্লিয়াসটা কি হয়ে যাবার কথা বলো তো? ভেঙে যাওয়ার কথা, স্যার আলাদা হয়ে যাওয়ার কথা। আলাদা হয়ে যাওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও তো নিউক্লিয়াস ভাঙে না। নিউক্লিয়াস যদি ভেঙে যেত, তাহলে তো আমাদের এই যে চোখের সামনে যে বিভিন্ন পদার্থের শেপ দেখি, কঠিন পদার্থের ক্রিস্টাল দেখা হয়, এইরকম ক্রিস্টাল বা পদার্থ তো তৈরি করা সম্ভব হতো না। তখন বিজ্ঞানীরা ধারণা পোষণ করলো যে নিশ্চয়ই এই প্রোটন জনিত বিকর্ষণ বলে বাধাকে উপেক্ষা করে এই পরমাণু নিউক্লিয়াস একটা শক্তিশালী আকর্ষণ বল কাজ করে, যেই আকর্ষণ বলটার নামই হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। এবং এই জাতীয় যে সকল মৌলের নিউক্লিয়াস, যে সকল মৌলে তোমার নিউক্লিয়াসে সবল নিউক্লিয় বলটা কাজ করে, এই নিউক্লিয়াসটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস। আবার কিছু কিছু নিউক্লিয়াস আছে যেগুলো কিন্তু অস্থায়ী, নিউক্লিয়াস ভেঙে বিভিন্ন রশ্মি বিকিরিত হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তো সেক্ষেত্রে সবল নিউক্লিয় বলে মানটা কম হয়ে যায়, আর প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়, এই বলের মানটা বেশি হয়ে যায়। তখন এই নিউক্লিয়াসটা কি হয়ে যায়? যেহেতু সবল নিউক্লিয় বলের মান আর ধরে রাখতে পারে না, কম, প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা বেশি, সেই জাতীয় মানে নিউক্লিয়াস কিন্তু ভেঙে যায়। তো এই জাতীয় নিউক্লিয়াসকে বলা হয় অস্থায়ী নিউক্লিয়াস। এবং এই অস্থায়ী নিউক্লিয়াস বিভিন্ন রকমের রশ্মি বিকিরণ করে। এই রশ্মি বিকিরণের যে ঘটনা, সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এগুলো সব সেকেন্ড পার্টের পড়া, সেকেন্ড ইয়ারে পড়াবো আমরা এইগুলো। তো এবং বিভিন্ন রশ্মি বিকিরিত হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এটা আবিষ্কার করেছেন তোমার এই যে বিজ্ঞানী তেজস্ক্রিয়তা, বিজ্ঞানী বেকেরেল, হেনরি বেকেরেল। পরবর্তীতে এটার উপরে আরো অনেক বিজ্ঞানী কাজ করেছেন, মাদাম মেরি কুরি, তার হাজবেন্ড পিয়েরে কুরি। ওনারা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য নোবেলও পেয়েছেন, ওনারা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার। আচ্ছা এখন এই সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে তাহলে এখন বলো, সবল নিউক্লিয় বল কোন নিউক্লিয়াসের ক্ষেত্রে কাজ করবে বলো? এতক্ষণ তা পড়লাম, স্যার স্থায়ী নিউক্লিয়াস। স্থায়ী নিউক্লিয়াস। ক্ষেত্রে তাহলে স্থায়ী নিউক্লিয়াস কারা? যে সকল মৌলের নিউক্লিয়াসে সবল নিউক্লিয় বলে মানটা বেশি আর প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা কম থাকে, কম। তাহলে সেই নিউক্লিয়াসটা স্থায়ী নিউক্লিয়াস। তাহলে এই স্থায়ী নিউক্লিয়াস তাহলে কি করবে? এই প্রোটন আর নিউট্রনকে একত্রে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখবে, ধরে রাখবে, আঠার মতো ধরে রাখবে। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বলটা আকর্ষণ ধর্মী, যেহেতু আঠার মতো ধরে রাখে, যার জন্য এটা হচ্ছে আকর্ষণ ধর্মী। আর এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এই বল সবচেয়ে শক্তিশালী বল, খুবই শক্তিশালী বল। এই বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। এগুলো এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে, এগুলো একটু মুখস্থ রাখবে। আর লাস্ট এই যে মানে বলের পাল্লা যেটা, আর লাস্ট ওয়ান হচ্ছে যে নিউক্লিয়ন গুলোর মধ্যে একটা কণার বিনিময় হয়, যে কণাটাকে মেসনও বলা যায় বা গ্লুয়নও বলা হয়। যে কোনো একটা মনে রাখবে, দুটাই মনে রেখো, এমসিকিউ পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে নিউক্লিয়ন গুলোর মধ্যে কোন বলের বিনিময়ের কারণে এই বলটা কার্যকর হচ্ছে? উত্তর হচ্ছে মেসন অথবা গ্লুয়ন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এমসিকিউ পরীক্ষা আসতে পারে, অনুধাবন। স্যার মেসন ও গ্লুয়ন এটা কি আলাদা আলাদা নাকি একই? একই, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে নামকরণ করেছে, এই জন্য অবলিক দিয়ে লেখা হয়েছে, দুটাই সঠিক। আচ্ছা আরো অনেক কণা আছে এগুলোর মধ্যে, কিন্তু আমরা জাস্ট সামারি করেছি এইগুলো। আরো যে কণাগুলো আছে সেগুলো আসলে রিসার্চের ব্যাপার, রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক। তোমাদের এই লেভেলের জন্য এই দুটাই মনে রাখবে। আচ্ছা এবারে দুর্বল নিউক্লিয় বলটা, ওই যে সকল মৌলের নিউক্লিয়াস অস্থায়ী, কাদের ক্ষেত্রে নিউক্লিয়াস অস্থায়ী সেটা এতক্ষণ বলা হলো, যে যাদের ক্ষেত্রে ওই যে সবল নিউক্লিয় বলে মানটা কম হয়ে যায় আর প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা বেশি হয়। তো পরীক্ষা করে দেখা গেছে যে যাদের পারমাণবিক সংখ্যা 82 বা তার চেয়ে বেশি, এই জাতীয় মৌলের নিউক্লিয়াস হচ্ছে অস্থায়ী। এই অস্থায়ী নিউক্লিয়াস বিভিন্ন রশ্মি বিকিরিত করে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এই যে বিটা রে যখন ক্ষয় হয়, তখন এই বিটা রে তোমার ক্ষয় হওয়ার কারণে তোমার এই যে তোমার এখানে একটা বল কাজ করে, যে বলটার নামই হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। তো এটাও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, বিটা রে যখন কাজ করে, বিটা রে যখন ক্ষয় হয়। অর্থাৎ কোন একটা মৌল যখন তেজস্ক্রিয় হয়, তখন তেজস্ক্রিয়তার কারণে তিনটা রশ্মি বিকিরিত হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তো বিটা রে যখন ক্ষয় হয়, তখন এখানে চতুর্থ একটা বলের কারণে এই রেটা ক্ষয় হয়। তো সেই বলটার নামই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল।
এবং এই বল আকর্ষণ ধর্মীয় নয়, বিকর্ষণ ধর্মীয় নয়, এটার প্রকৃতি এখনো নির্ণয় করা সম্ভব হয় নাই, যার জন্য এটা আকর্ষণ ধর্মীয় নয়, বিকর্ষণ ধর্মীয় নয়। এটা মনে রাখবে। আর এ বল মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী, কিন্তু তড়িৎচুম্বক বলের চেয়ে দুর্বল বল। মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী, কিন্তু তড়িৎচুম্বক বলের চেয়ে দুর্বল। আর এই বলের পাল্লা হচ্ছে 10⁻16 মিটার, মুখস্থ রাখবে। আর বোসন বা নিউট্রিনো কণার বিনিময়ের কারণে তোমার নিউক্লিয়নের মধ্যে তোমার বোসন বা নিউট্রিনো কণার বিনিময়ের কারণে এই দুর্বল নিউক্লিয় বলটা কার্যকর হয়। কি কণা? বোসন অথবা নিউট্রিনো, এটাই মনে রাখবে। আচ্ছা, এবারে বলো তো স্টার চিহ্ন দিয়ে এখানে কি লিখেছি, বলো। স্টার চিহ্ন দিয়ে এখানে একটা বাক্য লেখা আছে, বাক্যটা কি ইন্ডিকেট করছে? সবল নিউক্লিয় বল ইজ গ্রেটার দেন তড়িৎচুম্বক বল ইজ গ্রেটার দেন। স্যার ওই যে কোনটা থেকে কোনটা শক্তি বেশি স্যার? শক্তির ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম। হ্যাঁ হ্যাঁ, শক্তির ক্রমটা বোঝানো হয়েছে, এটা মনে রাখবে। এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে, চারটি একসাথে দিতে পারে, আর আলাদা আলাদা ভাবে দিতে পারে কোনটা সবচেয়ে শক্তিশালী। তাহলে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল কোনটা? মহাকর্ষ বল। অনেক ভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে। মহাকর্ষ। এই যে আমি যে পয়েন্ট গুলো লিখে দিয়েছি, এগুলো পড়লে এনাফ, এগুলো থেকে যে কোনো প্রশ্ন আসলে এগুলোর মধ্যে থেকে আসে। তো মোটামুটি আমরা 4 প্রকার মৌলিক বল পড়লাম। এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা একটু যাব। এটা তাহলে এতক্ষণ আমরা বল নিয়ে আলোচনা করলাম। এবারে বল নিয়ে কেন আলোচনা করা হলো? কেননা নিউটনের গতিসূত্রগুলো এই বল দ্বারা তোমার প্রভাবিত হয়, বল দ্বারা কার্যকর হয়। নিউটনের গতিসূত্র 3টা গতিসূত্র আছে, একটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো আমরা শুরু করি প্রথম যে গতিসূত্রটা। আচ্ছা, প্রথম গতিসূত্রটা কি বলতো? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আচ্ছা, এখন বলতো কোন বস্তু, আচ্ছা কোন বস্তুর উপরে যদি বাহ্যিক বল শূন্য হয়, যেমন আমি ধরে নিয়েছি যে কোনো বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করছে, ধরো F1 বল, F2 বল, F3 বল, যেহেতু বল ভেক্টর রাশি এই জন্য ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন বলতো এই সবগুলো বল মিলে কি একটা নিট বল তৈরি হবে বা একটা লব্ধি বল তৈরি হবে? এই যে সামেশন এফ, সামেশন এফ মানে এখানে। আচ্ছা, এখন বলতো এই নিট বলটা যদি শূন্য হয়, তার মানে কি বাহ্যিক বল প্রয়োগ হয় নাই। তো বাহ্যিক বল প্রয়োগ না হলে কি কি হতে পারে? প্রথম সূত্র থেকে পড়ে এলাম যে বাহ্যিক বস্তুটি বস্তুটা যদি স্থির থাকে তাহলে স্থির থাকবে, আর আর গতিশীল বস্তু সমুদ্রতে চলতে থাকবে স্যার। হ্যাঁ, সমুদ্রতে মানে ত্বরণ থাকবে না স্যার, কিন্তু তার সেক্ষেত্রে বেগের পরিবর্তন হবে না, ত্বরণ থাকবে না। হ্যাঁ, সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে তোমার বস্তুটা যে তলের উপর দিয়ে গতিশীল হবে, সেই তলে কি থাকা যাবে না? স্যার ঘর্ষণ বল থাকা যাবে না। হ্যাঁ, ঘর্ষণ বল স্যার। ঘর্ষণ বল থাকা যাবে না। ঘর্ষণ বল না থাকলে সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে? এই তাহলে আমরা কি শিখলাম বলো, যে সামেশন এফ যদি 0 হয়, নিট বল যদি শূন্য হয়, তাহলে এখান থেকে আমরা নিট বল শূন্য হলে ত্বরণ থাকবে না, যেটা তোমরা এতক্ষণ বললে ত্বরণ থাকবে না। কারণ আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ, তো এফ যদি না থাকে আর এম তো নট ইকুয়াল টু 0, ভর তো শূন্য হতে পারে না, তাহলে ত্বরণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা একটা তথ্য। 2 নাম্বার তথ্য হলো সামেশন এফ ইকুয়াল টু 0 হলে বস্তুটা স্থির থাকতে পারে, এটা আরেকটা তথ্য। 3 নাম্বার তথ্য হচ্ছে যে বস্তুটা সমদ্রুতিতে সরল পথে চলতে পারে। 3টা তথ্য আছে। তাহলে এই তথ্যগুলোর আলোকে কি প্রশ্ন হতে পারে বলো? পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? নিট বল শূন্য হলে নিচের কোনটি সঠিক? এমসিকিউ প্রশ্ন আসতে পারে। জি স্যার। তাহলে এই তথ্যগুলো নোট করবে, এই তথ্যগুলো কিন্তু নোট করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, এখন বলো তো এই যে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটার নাম কি বলো? জড়তা। যেটা এই যে প্রথমে আমরা আলোচনা করেছি, আমি পরে আলোচনা করছি। এটা যে পদার্থ, যে কোনো পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাই হচ্ছে তার জড়তা। তো জড়তা 2 প্রকার, এটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। এই জড়তা নিয়ে কি আর বলার দরকার আছে না? তোমরা পারবে এগুলো? দেখে নিও, হ্যাঁ একটু দেখে নিও। জড়তা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একটু দেখে রাখবে। তাহলে আমরা বলো তো পারবো স্যার। হ্যাঁ, নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কয়টা জিনিসের ধারণা পেয়েছি একটু বলো আমাকে। জড়তা সম্পর্কিত স্যার হ্যাঁ, 2টা ধারণা পেলাম। একটা হচ্ছে বল, এই যে বাহ্যিক বল, বলের ধারণা পেলাম, আর আরেকটা হচ্ছে জড়তার ধারণা পেলাম। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা গুণগত 2টা ধারণা পাই, এটা হচ্ছে বলের ধারণা আর একটা হচ্ছে জড়তার ধারণা। এটা কোথায় আসতে পারে? এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে। জি স্যার। এবং আরো কিছু জ্ঞান অর্জন করলাম যে সামেশন এফ যদি 0 হয় তাহলে কি হতে পারে? বস্তুটা ত্বরণ শূন্য হতে পারে, ত্বরণ শূন্য হবে, এই বস্তুটা স্থির থাকতে পারে,
আবার এই বস্তুটা সমবেগে সরল পথে চলতে পারে। এই তথ্যগুলো আমরা জানলাম, এই তথ্যগুলোর আলোকে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে। আচ্ছা, এবারে দেখো গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে দেখো, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে বলো তো দ্বিতীয় সূত্রটা কি বলা হচ্ছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনে সেদিকে ঘটে। তাহলে বলো তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য? ভরবেগের ক্ষেত্রে প্রযোজ্য। জি স্যার। তাহলে মানে স্যার। ভরবেগের সাথে সম্পর্কিত। তো ভরবেগ কাকে বলে? কোন বস্তুর ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। গুণফলকে ভরবেগ বলা হয়। হ্যাঁ, জি স্যার। ভরবেগ বলো। হ্যাঁ, আমি এই যে ছবিগুলো কিন্তু তোমাদের বই থেকে নিয়েছি, শাহজাহান তপনের বই থেকে নেওয়া হয়েছে এগুলো। আচ্ছা, যেহেতু একই জিনিস সেই জন্য আমি আর লিখি নাই, বই থেকে নিয়েছি। তো বস্তুর ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো বলো তো বস্তুর ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয়, তো ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। মোমেন্টামকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তো পি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এম ভি। পি ইকুয়াল টু এমভি। এম ভি। তো ভরবেগের একক আর মাত্রা কি বের করতে পারবে না? এই যে ভরের মাত্রা আর বেগের মাত্রা গুণ করলে ভরবেগের মাত্রা পেয়ে যাবে, এই যে ml t ইনভার্স 1। কেজি আর মিটার একক পার হচ্ছে, সেকেন্ড। ভরের একক হচ্ছে জি স্যার, কেজি, আর কেজি বেগের মিটার পার একক হচ্ছে সেকেন্ড মিটার স্যার। পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এগুলো একটু কেজি দেখবে, মিটার পার এমসিকিউ সেকেন্ড। পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এখন এই ভরবেগটা কেন শিখলাম? কেননা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা এই রাশিটির সাথে সম্পর্কিত, ভরবেগের সাথে সম্পর্কিত। আচ্ছা বলো তো, বস্তুর ভরবেগ যদি পি হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা ক্যালকুলাসের ভাষায় কিভাবে লিখবো বলো? ক্যালকুলাসের ভাষায় ভরবেগ পি, পি ইকুয়াল টু এম ভি। স্যার ডিপি বাই ডিটি স্যার। তাহলে আমরা ক্যালকুলাসের ভাষায় ভরবেগের ডিএস বাই পরিবর্তনের ডিটি লিখবো। হারকে আমরা কি এম লিখবো? ইনটু ডিএস বাই ডিটি। না, এই যে এভাবে লিখবো, ডিডিটি অফ পি, এই যে আমি সার্কেল করে দিয়েছি, এভাবে লিখবো আমরা ভরবেগের পরিবর্তনের হার। এই ভরবেগের জি পরিবর্তনের স্যার। হার এর উপরে প্রযুক্ত বলের কি সমানুপাতিক? তার মানে জি ডিডিটি স্যার। অফ পি সমানুপাতিক কি হবে? এফ হবে। জি ঠিক স্যার। আছে, যে এই যে এই এম ভরে বস্তুর উপরে কত বল প্রয়োগ করেছো? এফ বল প্রয়োগ করেছো। তাহলে এই এম কেজি ভরে বস্তুর উপরে যখন তুমি এফ বল প্রয়োগ করেছো, তখন তার ভরবেগের পরিবর্তন হচ্ছে। সেই ভরবেগের পরিবর্তন হারটা আমরা বের করে নিয়েছি, ডিডিটি অফ পি। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা কি হবে? এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ক্যালকুলাসের ভাষায়। তোরা 9-10 এ নরমাল ভাষায় এই প্রমাণটা করেছে, যে সামেশন এফ ইকুয়াল টু এম এ যে প্রমাণ, এটা নরমাল ভাষায় করেছে। আমরা এখন ক্যালকুলাস পদ্ধতিতে আমরা এই প্রমাণটা করছি এখন। তাহলে প্রথম যে বাক্যটা লেখা হলো, যে ডিডিটি অফ পি সমানুপাতিক এফ, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, সবাই একটু নাম এবং রোল একবার লিখে দিবে সুন্দর করে। আচ্ছা, তাহলে এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা লিখলাম। এবারে বলো তো ডিডিটি রেখে দেওয়া হলো, আর পি মানে কি? এমভি। ওই যে ভর আর বেগের গুণফল এর পরিবর্তে লেখা হয়েছে। তো কোনো জি বস্তুর স্যার। ভর তো কনস্ট্যান্ট, তাহলে সেটা ডিফারেনশিয়াল অপারেটরের বামে যাবে, আর ডিডিটি এর সাথে ভি ভেক্টরটা চলে আসবে, আর সমানুপাতিক এফ থাকবে। তো আচ্ছা বলো তো ডিডিটি অফ ভি মানে কি? এটা কি বেগের পরিবর্তনের হার? তো বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তার মানে ওই যে, স্যার। হ্যাঁ, এম এ চলে এলো, আর সমানুপাতিকের পরিবর্তে এখানে একটা ধ্রুবক চলে এসেছে কে। তো বলো তো এখানে এম যদি 1 কেজি হয়, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে এখান থেকে দেখো আমরা কে এর মানটা ফাইনালি, আর এফ যদি 1 নিউটন হয়, তাহলে কে এর মানটা আমরা 1 পেয়ে যাই। এখান থেকে কিন্তু 1 নিউটন বলের সংজ্ঞা দেওয়া হয়। এই 1 নিউটন বলের সংজ্ঞাটা মুখস্থ রাখবে, যে যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করে, তাকে বলা হয় 1 নিউটন। এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে তোমার 1 মার্কের জন্য। 1 নিউটন বল কাকে বলে, এটা মুখস্থ করবে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে আমরা ফাইনালি কে এর মানটা কত পেয়ে গেছি বলো? 1। তো কে এর মানটা 1 যদি এখানে বসানো হয়, তাহলে ফাইনালি আমরা এফ ভেক্টর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি বলো? কে এর মান 1, তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? এম এ। 1 স্যার। তাহলে ফাইনালি এফ ভেক্টর সমান কত পেয়ে যাচ্ছি আমরা? এম এ। তাহলে এই যে দেখো ফাইনালি আমরা পেয়ে গেলাম এফ ইকুয়াল টু স্যার এম এম এ। এ। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা বলতো? এই এম কেজি ভরে জি বস্তুর স্যার। উপরে এই সমীকরণ অনুসারে কয়টা বল কাজ করেছিল বলো? এই সমীকরণ স্যার অনুসারে একটা। একটা বল কাজ করেছিল, কিন্তু আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে অনেকগুলো বলের আমরা ক্রিয়া দেখব। তো সেই এম কেজি ভরে বস্তুর উপরে যদি অনেকগুলো বল কাজ করে এট এ টাইম, F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, তাহলে এই সমস্ত বলের ক্রিয়ায় কি এই বস্তুর উপরে একটা লব্ধি বল তৈরি হবে, এই যে সামেশন এফ তৈরি হবে অনেকগুলো বল কাজ করলে। জি স্যার। তাহলে সেক্ষেত্রে বলতো এই জি অনেকগুলো স্যার। বলের কারণে এই বস্তুতে কয়টা ত্বরণ তৈরি হবে বলতো? অনেকগুলো ত্বরণ তৈরি হবে না স্যার একটা ত্বরণ একটা তৈরি ত্বরণ হবে? বের হবে। স্যার একটা ত্বরণ। একটা ত্বরণই তৈরি হবে, একটা ত্বরণ তৈরি হবে, এবং সেই ত্বরণের ডিরেকশন হবে
এই নিট বলের দিকটা যেদিকে হবে এই ত্বরণের ডিরেকশনও সেদিকে হবে, তাহলে একটা সেদিকে সিঙ্গেল হবে, ত্বরণ জি তৈরি স্যার। হবে। এবার নিট বলের ডিরেকশন যেদিকে হবে, বলের লব্ধির দিকে। হ্যাঁ ওই বস্তুটা ওই দিকে গতিশীল হবে, সেই ত্বরণে গতিশীল হবে। তাহলে এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করব বলো, আর এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করব বলো, উপরের সমীকরণটা আমরা কখন ব্যবহার করব বলো? এফ ইকুয়াল স্যার টু এখন স্যার একটা সিঙ্গেল একটা একটা বল বলের ক্ষেত্রে থাকবে, আমরা ওই সমীকরণটা ব্যবহার করব, আর নিচেরটা কখন ব্যবহার করব? আগামী দিনে আমরা অঙ্ক করব। অনেকগুলো বল দেওয়া থাকবে। তখন একাধিক বল থাকবে স্যার। অনেকগুলো বল যদি কাজ করে সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এবারে এই সমীকরণ থেকে দেখো তো এই লাইনটা লেখা যায় কিনা। দেখো এই যে সামেশন এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এই এমটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো এম তো কনস্ট্যান্ট, তাই না? তো 1/m ক্যালকুলেশন করলে সেটা একটা কনস্ট্যান্ট হবে। তো সেই কনস্ট্যান্ট আর সমান সমান তার পরিবর্তে কি চলে আসবে? সমানুপাতিক চলে আসবে। তার মানে কি আমরা বলতে পারি না যে ত্বরণ তাহলে কি হচ্ছে? ত্বরণ নিট বলের সমানুপাতিক। তো ত্বরণ নিট বলের সমানুপাতিক মানে কি? তার মানে এখানে বলের মান শূন্য হলে ত্বরণ কি হবে বলো? শূন্য। শূন্য। যেটা আমরা প্রথম শূন্য সূত্রে হবে পড়ে স্যার। এসেছি যে মানে সামেশন এফ শূন্য হলে ত্বরণে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এবারে সামেশন এফ তথা নিট বল বৃদ্ধি পেলে ত্বরণের মানও কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তাহলে বলো তো বল বনাম ত্বরণ লেখচিত্র কি হবে? বল বনাম ত্বরণ লেখচিত্র সরল রেখা স্যার। স্যার মূল বিন্দু আমি সরলরেখা হবে স্যার। বল বনাম ত্বরণ লেখচিত্রটা বইতে নাই, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার স্যার মূল বিন্দুগামী সরলরেখা হবে স্যার। হ্যাঁ, ডানে দিলাম ত্বরণ আর এদিকে দিয়ে দিলাম ধরো ফোর্স, এদিকে দেওয়া হলো ফোর্স। তাহলে সেই ক্ষেত্রে এটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী কেন হলো বলো তো? সবকিছু জিরো থেকে শুরু হয়েছিল স্যার। হ্যাঁ, বল না থাকলে তো ত্বরণ নাই। জিরো হলে স্যার বলো জিরো। জি স্যার। সামেশন এফ জিরো হলে বল ত্বরণ জিরো শূন্য, হলে যেটা আমরা প্রথম ত্বরণ। সূত্রে পড়ে এসেছি। প্রথম সূত্রে পড়ে জি এলাম স্যার। এই যে সামেশন এফ যদি জিরো হয় তাহলে ত্বরণ কি? শূন্য। এই যে ত্বরণ শূন্য, জি স্যার। তাহলে সেটা মূল বিন্দু থেকে শুরু হবে। এরপরে যেহেতু স্ট্রেট লাইন কেন হচ্ছে? এই যে সমানুপাতিক, এই জন্য তোমার স্ট্রেট লাইন হচ্ছে। ক্লিয়ার কিনা এই লেখচিত্রটা ড্রয়িং করে রাখবে খাতায়, বইয়ে নাই কিন্তু ড্রয়িং করবে। আচ্ছা, জি স্যার। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় সূত্র থেকে সামেশন এফ ইকুয়াল টু এম এ পেয়ে গেলাম। এটা দিয়ে অঙ্ক আমরা আগামী দিনে করব। আচ্ছা, এবারে তোমার এই দ্বিতীয় সূত্রের আলোকে এখানে বলের বিভিন্ন রকমের একক আছে, এগুলো একটু তোমরা দেখবে। এগুলো ভর্তি পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে কাজে আসে, এগুলো তোমরা একটু দেখে রাখবে। হ্যাঁ, এই এককগুলো তোমরা একটু মনে রাখবে। নরমালি আমরা বলের একক নিউটন ব্যবহার করি, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো একক আছে। সেই এককগুলোর মধ্যে যে রিলেশন গুলো আছে, এই রিলেশন গুলো একটু মনে রাখবে। এগুলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয়। এবারে চলে আসে নিউটনের গতির তৃতীয় সূত্র ইজি, একেবারে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ইজি হলেও এই কথার মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। 1 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, তো ক্রিয়া বা প্রতিক্রিয়া মানে কি? যে তুমি যদি কারো কোনো বস্তুর উপরে হাত দিয়ে আঘাত করো, তাহলে এটা যদি ক্রিয়া বল হয়, অ্যাকশন ফোর্স হয়, তাহলে তুমি যার উপরে আঘাত করলে সে তোমার উপরে আরেকটা বল দিবে, সেটাকে বলা হয় রিঅ্যাকশন ফোর্স। তো সেই সূত্রটাকে কিভাবে লেখা হয়েছে? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে দেখো একটা চিত্র দেখানো হচ্ছে যে 1 নম্বর বস্তুটা ডান দিকে এই 2 নম্বর বস্তুর উপরে F1 বল প্রয়োগ করেছে, আর 2 নম্বর বস্তুটা আবার বি বস্তুটা এ বস্তুর উপরে আরেকটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করেছে F2। আচ্ছা, বলো তো এই চিত্র থেকে আমরা কি কি জিনিস বলতে পারি? একটু বলো তো, এই চিত্র থেকে আমরা কি কি জিনিস বলতে পারি? কে পারবে বলো? স্যার F2 equals to F1 minus F1। হ্যাঁ, F1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর, যে প্রথম বাক্যে বলা আছে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা 1 নং বৈশিষ্ট্য। 2 নং বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? বলো তো, মাইনাস বলে দিয়েছে 180 ডিগ্রি। তো ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আচ্ছা, এখানে কয়টা বল দেখা যাচ্ছে? একটা না দুইটা? দুইটা। তাহলে বল সবসময় কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় কাপল। বল সবসময় জোড়ায় জোড়ায় থাকে। অ্যাকশন ফোর্স থাকার কারণে রিঅ্যাকশন ফোর্স আছে, যার জন্য বল সবসময় কিভাবে থাকবে?